প্রেত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথার 221 নম্বর এপিসোডে। আজকের যে প্রথম ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি এক জিনের পরিবারকে নিয়ে, এবং দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে এই ঘটনাটি একটি গ্রামের ঘটনা। আমরা জানি, আমরা বহু জায়গায় বড়দের মুখে শুনেওছি যে কোনো একজনের অপমৃত্যু হওয়ার পর আশপাশের অনেক মানুষকেও যেন অপমৃত্যু বা সেই অপমৃত্যু হওয়া আত্মা সেটা আনতে থাকে। তো আজকের এই দুটি ঘটনা শুনেই বুঝতে পারছো যে দুটি ঘটনাই কিন্তু বড়ই কৌতূহলী ঘটনা, এবং দুটি ঘটনাই একদম অন্যরকম ঘটনা, ভিন্ন স্বাদের ঘটনা দুটি। কারণ আমরা প্রত্যেক দিন এখন চেষ্টা করছি প্রেত কথায় ভিন্ন স্বাদের ঘটনা আনতে, এবং যত দিন যাচ্ছে প্রেত কথার ঘটনা অনেক বেশি এন্টারটেইনিং, অনেক বেশি ভয়াবহ এবং অনেক বেশি অদ্ভুত হচ্ছে, এবং মানুষজনের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি অনেক ভালো যে এখন প্রেত কথার ঘটনার কালেকশন অনেক সুন্দর হয়েছে, আগের থেকে অনেক বেশি ম্যাচিওর হয়েছে। কারণ সবসময় তো আর ঘাড়ের উপর থেকে মাথা পড়ে যাচ্ছে এমন ভূত দেখিয়ে শ্রোতাদেরকে ভয় দেখানো যাবে না। তার কারণটা হলো শ্রোতারাও ভয় পেতে পেতে এখন অনেকটা ধাতস্থ হয়ে গেছেন। শ্রোতারাও এখন ভয় খুব সহজে পান না। শ্রোতাদেরকে ভয় পাওয়ানোর জন্য অলৌকিক ঘটনা বলতে হয় যে দেখো এটার মধ্যে ভূতও নেই, কিচ্ছু নেই, কিন্তু এমন একটি ঘটনা ঘটলো যে ঘটনাটা যদি তোমার সাথে ঘটতো তাহলে কিন্তু তোমার রক্ত শীতল হয়ে যেত। তো এটা শো যত এগিয়েছে সামনের দিকে তত আমরা বুঝেছি, এবং প্রত্যেকটা মানুষ সাপোর্ট করে গেছে এই বিষয়টাতে। তো তোমাদের প্রত্যেকের সাপোর্টে আজকে প্রেত কথা কিন্তু স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট, অর্থাৎ প্রেত কথাকে স্পটিফাইতেও শোনা যাবে রাত 11টার সময় প্রত্যেক শুক্রবার এবং রবিবার। এছাড়া পুরোনো এপিসোডগুলিও কিন্তু স্পটিফাইতে চলে আসে। বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আজকে প্রথম ঘটনায়। কিন্তু একবার মনে করিয়ে দিই, যারা ঘটনা পাঠাতে চান তারা কি করে পাঠাবেন। pretkotha@gmail.com অথবা প্রেত কথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আপনার জীবনের ঘটে যাওয়া সেরা ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা ঘটনা। কিন্তু মাইন্ডেড এই ঘটনা যেন আগে অন্য কোনো রেডিও স্টেশন বা কোনো ইউটিউব প্ল্যাটফর্মে না শোনানো হয়ে থাকে। যারা পাঠাবেন সেরা ঘটনা এবং নিঃস্বার্থভাবে যারা প্রেত কথার জন্য ঘটনা কালেক্ট করে ক্রমাগত পাঠাতে থাকবেন, তাদের জন্য থাকবে প্রেত কথার তরফ থেকে গিফট হ্যাম্পার। ঠিক যেরকমভাবে প্রেত কথা 220 নম্বর এপিসোডে দিয়া যিনি ঘটনা পাঠিয়েছিলেন তাকে আমরা দিচ্ছি প্রেত কথার তরফ থেকে একটি দুর্দান্ত গিফট হ্যাম্পার। ঘটনা পাঠিয়েছেন তাহিরা জারিন। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। কেমন আছো গৌরবদা? আচ্ছা বলতে পারো, এই পৃথিবীতে এত মানুষ থাকতে কেন কিছু সংখ্যক মানুষই অতিপ্রাকৃতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়? এর উত্তর একটি অবশ্য আমি পেয়েছি, আর তা হলো আমাদের হৃদয়ের বড়ত্ব। আমরা কিছু মানুষ আছি যারা অনেক সময় জেনে বুঝে এবং বেশিরভাগ না জেনেই নিজেদের মনকে এতটাই প্রসারিত করে দিই যে কখন তার নিজেদের পরিচিত জগতের গণ্ডি পেরিয়ে অন্য একটি জগতের সঙ্গে সংযোগ স্থাপন করে সেটা আমরা নিজেরাও বুঝি না। কিন্তু মাঝে মাঝে সে জগতের লোকজনও যে জেনে বুঝে আমাদের জগতে মিলেমিশে থাকে তা কিন্তু নয়। এসব ফিলোসফিক্যাল কথাবার্তা এখানে থামিয়ে আসল ঘটনায় চলে যাই। অবশ্য এই কথাগুলোকে কেন্দ্র করেই আজকের ঘটনা। আর কেন যে এমন অদ্ভুত ঘটনা প্রেত কথায় আগে শেয়ার করলাম না সেটাই মাথায় আসছে না। আমরা সপরিবারে তখন কুষ্টিয়াতে থাকতাম, শহরের বাইরের দিকে। আমরা পরিবারের প্রায় 12 থেকে 13 জন সদস্য মিলেমিশে থাকতাম, এবং শহরের বাইরের দিকেই আমার বাবা মা বেশিরভাগ সময় বাসা ভাড়া নিতেন, কারণ আমরা অনেক লোকজন ছিলাম। আর শহরের বাইরে বড় বাড়ি কম ভাড়ায় পাওয়া যেত। আমি তখন মাত্র স্কুলে ভর্তি হয়েছি, ওই বয়স ধরো 3.5। ঘটনা কিছুই মনে নেই, তাই পুরো ঘটনাই আমার পরিবারের কাছে শোনা। যে এলাকায় বাসা ভাড়া নেওয়া হয়েছিল সেই এলাকা ছিল জঙ্গলাকীর্ণ, মাত্র 2-4টে বাড়ি সেই এরিয়ায়। আমাদের বাড়ির পাশে একটা বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি ছিল, কিন্তু বাড়ির লোকজন কেমন অস্বাভাবিক। মানে দিনের বেলায় দেখলে মনে হবে সেখানে কোনো লোকজন থাকে না, রাতে বাড়ির বাইরে লাইট জ্বললেও বাড়ির ভেতরটা বোঝার উপায় নেই। মাঝে মাঝে রাত 11টার পর সে বাড়িতে খুব হইচই হতো,
যেন কোনো অনুষ্ঠান হচ্ছে। সে সময় রাতে কারেন্ট চলে গেলে আমার বোনেরা মাঝে মাঝে ছাদে উঠত পাটি পেতে গল্প করতে। তখন ওরা খেয়াল করে যে সেই বাড়িতে খুব হইচই হচ্ছে, রান্না হচ্ছে, কারণ ওরা ধোঁয়া দেখতে পেত। অনেক লোকের কথা শোনা যেত, যেন বিয়ে বাড়ি লেগেছে কোনো। ওদিকে আশেপাশে পাড়া প্রতিবেশীকে কেউ যে এই নিয়ে প্রশ্ন করবে তার উপায় নেই, কারণ সেখানে বাড়ি ছিল মাত্র 3টে। একটা বাড়ির মালিক বিদেশে থাকতো, আর সে শুনশান এলাকায় কেউ ভাড়া নিতে চাইতো না বলে বাড়িটা খালিই পড়ে থাকতো। আরেকটায় আমরা থাকতাম, আর শেষের বাড়িতে ওই অদ্ভুত লোকগুলো থাকতো। অন্য একটা বাড়ি তৈরি হচ্ছিল, কিন্তু সেটা আন্ডার কনস্ট্রাকশন। রাজপ্রাসাদের মতো সে বাড়ি থেকে মাঝে মাঝে লোকজন বের হতে দেখতাম আমরা। কিন্তু অবাক করা বিষয় হলো, সব লোকই রাতে বেরোতো। দিনের বেলায় কোনোদিনও কাউকে বেরোতে দেখা যায়নি। রাত্রিবেলা লোকগুলো বেরিয়ে বাজার করে আনত। মাঝে মাঝে একজন লোকের সঙ্গে 7 থেকে 8 জন মহিলাকে দেখা যেত, তবে সবাই মাথা থেকে পা পর্যন্ত বোরখায় ঢাকা। আবার কখনো 4-5টা বিভিন্ন বয়সের ছেলেকে দেখা যেত লোকটার সঙ্গে। আমাদের সাথে থাকতেন একজন দুঃসম্পর্কের বিধবা পিসি তার ছেলেকে নিয়ে। তাকে আম্মা আমাদের আপন ভাইয়ের মতোই আদর করত। ভাইয়ের বয়স তখন ওই 17 কি 18। ছোট চাচার বড় মেয়ে থাকতো আমাদের সঙ্গেই। আমার দাদিমা ছিলেন, 2জন কাজের মেয়ে ছিল, শিল্পী আপা আর বেনু আপা। আমার বড় বোন, চাচাতো বোন শিল্পী আর বেনু আপা, এরা ছিল সব সমবয়সী এবং একজুটি। যত রকমের পাঁকামো দুষ্টামি সব এরা একসঙ্গে করত। আর আম্মা এত বড় মনের মানুষ দাদা, যে তোমাকে কি বলবো, আম্মা এই 4 জনকেই একই পোশাক কিনে দিতেন আর একই রকম যত্নে রাখতেন। ওদের মনে হতো 4 বোন। ওদিকে আমার পিসিও এই 4 জনের সাথে মাঝে মাঝে জুটে যেত। তো এই 5 জন মিলে গোয়েন্দাগিরি করতো সেই অদ্ভুত বাড়ির মানুষগুলোর উপর। আব্বা আম্মা সব ঘুমিয়ে গেলে আর সেই বাড়ি থেকে হই হুল্লোড়ের আওয়াজ হলে সেই 5 জন মিলে লুকিয়ে ছাদে চলে যেত। এরপর বিকেলে হাঁটতে যাওয়ার নাম করে সেই বাড়ির চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করত। সবাই মিলে একটা থিওরি দাঁড় করায় যে সে বাড়ির লোকেরা সারাদিন নেশাপানি করে এবং রাতে সজাগ হয়, এবং এভাবেই ওদের জীবন চলে। তুমি তো জানোই গৌরবদা যে রমজান মাস আমাদের কাছে কতটা স্পেশাল। তো রমজানের শুরুর দিকে আমরা আশেপাশে সবার বাড়িতেই ইফতার দিতে যাই এবং অন্যদেরকে ইনভাইট করি। তো আম্মা একদিন ঠিক করলো সেই বাড়িতে যাবে এবং ইফতারের জন্য ইনভাইট করবে। তো আম্মা যথারীতি আমাদের সঙ্গে করে নিয়ে যায়, আর সাথে যায় বেনু আপা। তারা আম্মাকে ভেতরে ডাকে, ভেতরে বসায় এবং যথেষ্ট আপ্যায়ন করে। তার বাড়িতে ঢুকে আমা অবাক, এত ধনী একটা পরিবার যে এখানে থাকে সেটা প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল। আর কোনো পরিবার যে এতটা ধনী হতে পারে সেটাও আমার জানা ছিল না। চারপাশ এত পরিষ্কার আর গোছানো যে আম্মা তার গোটা জীবনে এত গোছানো আর লাক্সারিয়াস বাড়ি দেখেনি। বাড়ির মালকিনও অসম্ভব সুন্দরী এবং কম বয়সী। কিন্তু অদ্ভুতভাবে বাড়িতে ঢোকার সাথে সাথেই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় আম্মার। বাড়ির বউটির সঙ্গে আম্মার কথাবার্তা যা হয় তার সারাংশ অনেকটা এরকম যে সেই মহিলার 16 জন ছেলে মেয়ে এবং তার হাজবেন্ড ব্যবসায়ী। আমার কেমন যেন খটকা লাগে। 16টা বাচ্চার মা হওয়া কি মুখের কথা, তাও আবার আজকের যুগে। আর সেই মহিলার এত কম বয়স কিভাবে? পরে নিজে নিজে সে ভেবে নেয় যে মহিলা হয়তো অনেক ডায়েট মেনটেন করে, কিন্তু তাও তো সম্ভব না। তখন সে ভাবে যে তার বরের হয়তো আগের কোনো বিয়ে ছিল, অথবা 2-3টে বউ থাকলেও থাকতে পারে। তো ধনী বনেদি মুসলিম পরিবার, সেটা অসম্ভব কিছু নয়। আর বনেদি অনেক পরিবারেই এটা নাকি নিয়ম যে অন্য বউদের ছেলে মেয়েকেও যে কোনো বউ নিজের ছেলে মেয়ে বলেই পরিচয় দেয়। আম্মা অনেক প্রশ্নই করে, তবে সেই মহিলা ঠিকমতো জবাব দেন না। যেমন আম্মা জানতে চায় যে আন্টির বাবার বাড়ি কোথায়। সে বলে যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবই এখানে, তবে তাদের চেহারা দেখে আম্মার টিপিক্যাল বাঙালি বলে মনে হয়নি। কোন গ্রাম কোন শহর এসব তো মানুষ একটু হলেও বলে, কিন্তু সেই মহিলা কেমন যেন পিছলে যাচ্ছিল। তবে আম্মার সাথে মন খুলে পরে গল্প করে, এমনকি পুরো বাড়িও ঘুরে দেখায়।
কিন্তু অবাক বিষয় যে পুরো বাড়িতে আম্মা একটা মানুষকেও দেখেনি, যেখানে আম্মা নিজে শুনেছেন যে তার 16টা বাচ্চা। এ বিষয়ে জিজ্ঞাসা যখন করা হয় তখন সেই মহিলা আম্মাকে বলেন যে সবাই আছে, সময় হলে সবাই চলে আসবে। তো আম্মা আর বেশি প্রশ্ন করে না, তবে বাড়িতে ঢোকার পরপরই আম্মার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, তাই আম্মা তাড়াতাড়ি চলে আসে। তবে সে মহিলা আমাকে সবসময় কোলে নিয়েই নাকি বসেছিল। তাকে ইফতারের দাওয়াত দেওয়া হলে তিনি জানান যে সে কিছু ঝামেলার মধ্যে আছে এবং এতজন ছেলেপেলে নিয়ে রমজানে তাদের ঝামেলা হয়ে যায়, তাই আম্মা যদি কিছু মনে না করেন, যদি আম্মার মন খারাপ না হয়, তাই জন্যই সে একজন ছেলেকে পাঠিয়ে দেবে যাতে ইফতার আম্মা সেই ছেলের হাত দিয়ে পাঠিয়ে দেয়। তো সমস্ত কথাবার্তা হওয়ার পর আম্মা চলে আসে। পরদিন বিকালে মহিলার ছেলেরা আসে, সাথে এত ইফতার নিয়ে আসে যে আমাদের মতো 3টে পরিবার সেই ইফতার খেতে পারবে। আম্মাও ইফতার দেয়। ছেলেগুলো এত ভদ্র আর এত সুন্দর। তবে বেনু আপা আর শিল্পী আপা খেয়াল করে যে ওরা যখন চলে যায় তখন সেই ছেলেরা নিজেদের মধ্যে একটা অন্য ভাষায় কথা বলছে, সেটা যেই ভাষাই হোক, হিন্দি নয় কিন্তু কিছুটা আরবি ভাষার মতো। তো এই ঘটনার পর যতবারই আম্মা চিন্তা করত সেই অদ্ভুত বাড়িতে যাবে, ততবারই কোনো না কোনো বাধা আসতো এবং আম্মা সেই বাড়িতে যেতে পারতো না। আবার এমনও হতো যে সেই বাড়ির বউটা তার কোনো এক ছেলেকে দিয়ে ডেকে পাঠাতো, তখন আম্মা যেত, কিন্তু তখন কোনো বাধা পড়তো না এবং আম্মা গিয়ে সেই মহিলার সঙ্গে গল্প করতো, কিন্তু মহিলা নিজের কোনো ইনফরমেশন কিন্তু দিত না। যতবারই আম্মা বাসায় যেত ততবারই আম্মা দেখেছে যে বাড়িতে কিন্তু আর কেউ নেই, শুধু সেই মহিলা একা। মাঝে মাঝে তার কোনো এক ছেলে ট্রলিতে করে সে খাবার দিয়ে যায়, তারপর আবার পুরো বাড়ি শান্ত। পুরো বাড়ি এতটা শান্ত, মনেই হবে না যে সেখানে কোনো মানুষ থাকে, কিন্তু ওইদিকে তার এত ছেলে মেয়ে, সবসময় চুপচাপ শুনশান একটা পরিবেশ। কয়েক মাস পর আমাদের এক আত্মীয়র, আমার খালাতো বোনের এক মেয়ের বিয়েতে ঢাকায় তার বাড়িতে আম্মা বেড়াতে যায়। তো আম্মা তখন তাকে সেই বাড়িটির সম্পর্কে বলেন এবং বাড়িটির সম্পর্কে বলার পর যার বাড়িতে আম্মা যান তিনি বলেন যে ওই যে বাড়িটার মালিক তিনি ঢাকায় থাকেন এবং তিনি চেনেন পার্সোনালি, এবং এখন যারা আছেন তারা হচ্ছেন ভাড়াটে। আর মালিক নাকি আম্মার সেই আত্মীয় শ্বশুর বাড়ির একজন আত্মীয় হন, এবং সেই অদ্ভুত বাড়ির মালিক ও তার বউয়ের সাথে মেয়ের বউ ভাতেই আম্মার দেখা হয়ে যায়। আম্মা দেখে যে যেই লোকটা ওই বাড়ি থেকে বের হতো, মালিককে, মানে ওই বাড়ির যিনি মালিক, যিনি কিনা ঢাকায় থাকতেন, সেই মালিককে আর ওই বাড়ির থেকে যিনি বেরোতেন, দুজনকে হুবহু একই দেখতে। এবং সে মালিকের 3 ছেলে, ছেলে 3টেই ওই মহিলার, যে মহিলা ওই বাড়িতে থাকেন ভাড়াটে যিনি, তার ছেলেদের মতো দেখতে। কিন্তু সেই মালিকের যিনি বউ, তাকে কিন্তু ওই বাড়ির সেই মহিলার মতো দেখতে নয়। মানে ব্যাপারটা বুঝতে পারছো? ওই বাড়ির যিনি অ্যাকচুয়াল মালিক তিনি থাকেন ঢাকায়, তো ওই বাড়িতে ভাড়াটেরা রয়েছেন, যে ভাড়াটেদের মধ্যে আম্মার শুধুমাত্র সে মহিলার সঙ্গে পরিচয় এবং কয়েকটি ছেলেকে তিনি দেখেছেন এবং সেই পুরুষ মানুষকে দেখেছেন, ওরা ভাড়াটিয়ে। কিন্তু এখানে বিয়েতে এসে যখন বউ ভাতে আলাপ হয় তখন দেখেন যে ওই ভদ্রলোক যিনি বাড়ি থেকে বেরোতেন এবং এখানে যার সাথে দেখা হচ্ছে, যিনি মালিক, যিনি কিনা অ্যাকচুয়ালি ঢাকায় থাকেন, একই রকম দেখতে, তার 3টে ছেলে, তারাও সেম ওই ভাড়াটের ছেলেদের মতো দেখতে, শুধু বউ আলাদা। তা আম্মা প্রথমে ভাবেন যে সেই অদ্ভুত বাড়ির লোকটাই বোধহয় বিয়েতে এসেছে এবং সে গিয়ে জিজ্ঞাসাও করে, এবং কথা বলার পর এটা কনফার্ম হন যে এই লোকটা সেই লোকটা নয়। মানে তিনি ভাড়াটে নন, তিনি বাড়িওয়ালা। অথচ সে বাড়ির মালিক 2 বছরে ঢাকা থেকে কুষ্টিয়া শহরে কখনো যাননি, তিনি কখনো ওই বাড়িতে বিগত 2 বছরে আসেননি। আম্মা অবাক হন এবং ভাবেন যে ইনি যদি বাড়িওয়ালা হয় তবে সে অদ্ভুত বাড়ি থেকে কাকে বের হতে দেখেছে। তো এইসব কাহিনীর পর আম্মা এতটাই অবাক হয় যে সে মনে করে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে ভাবে নিশ্চয়ই তার মাথা খারাপ হয়ে গেছে, তার মনে হয় যেন সে কোনো ঘোরের মধ্যে আছে। বিয়ে বাড়িতে এগুলো নিয়েই বা কিভাবে বোনের সঙ্গে আম্মা ঠিক মতো আলাপ করবে, তার বোন ব্যস্ত। তো কোনো মতে আম্মা বাড়ি ফিরে সে রাতে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে অদ্ভুত বাড়ির
সুন্দরী সেই ভাড়াটিয়ে, সেই মালকিন যে মহিলা, তিনি আম্মাকে একটা স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নে সেই মহিলা বলেন, দেখেন বোন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আর আমরা চাই না আপনি আমাদের ক্ষতি করেন এবং এটাও চাই না আমরাও আপনার কোনো ক্ষতি করি। আপনি তো সত্যিটা জানেন যে আমরা আপনাদের মতো না, আমরা মানুষ না। তবে এটাই ভালো হয় যদি আপনি বিষয়টি গোপন রাখেন। আমরা আপনার কোনো ক্ষতি করব না, আপনি একজন ভালো মানুষ। আমরা পাশের জঙ্গলে থাকি, তবে আমাদের কেউ যেন বিরক্ত না করতে পারে, তাই জঙ্গলের পাশে এই বাড়িটা ভাড়া নিয়েছি, এখানেই সংসার নিয়ে থাকি। আমাদের বিষয়ে কাউকে বলেন না, আমাকে সবসময় আপনার বোন মতোই পাবেন। এই ঘটনার পরদিনই আম্মা চলে আসেন কুষ্টিয়াতে, আর 1 সপ্তাহের মধ্যে বাসা বদলে ফেলে আব্বা আম্মা। আমাদের ক্ষতির কথা ভেবে 10টা বছর আম্মা আসল ঘটনা আব্বাকে ছাড়া অন্য কাউকে জানায়নি। এই হলো আমার ঘটনা। ভালো লাগলে শুনিও দাদা। শুভকামনা, জারিন। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। অসাধারণ ইউনিক ঘটনা। এই ধরনের ঘটনা কিন্তু আগে কখনো শোনানো হয়নি। আমি জারিনকে জিজ্ঞাসা করেছিলাম যে ঘটনা তো মারাত্মক সুন্দর, কিন্তু এটি কি বলা উচিত হবে? আমি জিজ্ঞাসা করেছিলাম যে এতে আপনাদের পরিবারের কোনো ক্ষতি হবে না তো? তো তিনি আমাদের বলেছিলেন, জারিন আমাকে লিখেছিলেন যে আল্লাহর রহমতে না, প্রায় 22 বছর কেটে গেছে ঘটনার। আর ওই জিন আন্টি আম্মাকে সেই এলাকার কাউকে এটা বলতে মানা করেছিল। সমস্যা নেই, আপনি বলেন, কিছুই হবে না। আর যদিও কিছু হয়, এর দায়ভার প্রেত কথার নয়, আমি গ্যারান্টি দিচ্ছি। এরপর তিনি লিখেছেন যে দাদা, আপনাকে যে ঘটনাগুলো দিই সেগুলো বেশিরভাগই আমাদের পরিবার কেন্দ্রিক। এর একটা বড় কারণ আছে। আমার মায়ের পূর্বপুরুষ জিনের চিকিৎসা করতেন। তিনি মাইকেল মধুসূদন দত্তের বাবার বন্ধু ছিলেন। দত্ত জমিদারি গ্রামের পরের গ্রাম থেকেই আমার মায়ের পূর্বপুরুষদের জমিদারি ছিল। তো সে খুব বড় মাপের একজন জিনের আলিম ছিলেন। আলিম মানে চিকিৎসক। তো সে বেঁচে থাকা অবস্থায় দালান বাড়ির আশপাশের জঙ্গলে মানুষ অনেক কিছু দেখতে পেত। তার মারা যাওয়ার পর তার আন্ডারে থাকা জিনরা চলে গেছে। এখন সে বাড়ি থেকে আপনার কাছে বসে মেসেজ করছি। আমি সংসার, নিজের বাবা মা, লেখাপড়া এসব সামলাতে সামলাতে 12টা থেকে 13টা আমার সব বেজে যাচ্ছে। কোনোদিন যাওয়া হলে অবশ্যই যোগাযোগ করব, তবে আপনি বাংলাদেশে আসলে আমার বাড়িতে আসবেন, আমি বেশ ভালো রাখতে পারি কিন্তু লোকে বলে। এটা ব্র্যাকেটেও লিখেছে। নিশ্চয়ই তাহিরার বাড়িতে বাংলাদেশে গেলে অবশ্যই যাব। বাংলাদেশে গেলে তো বহু মানুষের সাথে আলাপ করা বাকি রয়েছে, সামনাসামনি দেখা করা বহু মানুষের সঙ্গে বাকি রয়েছে, বহু মানুষের বাড়িতে গিয়ে থাকা বাকি রয়েছে বাংলাদেশে গেলে। যেমন সেলিনা ম্যাডাম, যার ঘটনা পরবর্তী এপিসোডে আসছে, তাহিরা রয়েছে, আমাদের নিউটন ভাই রয়েছে, সৌরভ আহমেদ ভাই রয়েছে, আরও অনেকে রয়েছেন যারা নিঃস্বার্থভাবে সবসময় আমার কেরিয়ার প্রথম দিন থেকে আমার সঙ্গে ছিলেন। তাদের বাড়িতে গিয়ে থাকতেই হবে। আরও অনেকেই রয়েছে। যাই হোক, চলে যাবো আজকে আমাদের পরবর্তী ঘটনায়। তবে পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আমি সত্যি বলবো, এই ঘটনাটি কিন্তু অসাধারণ ছিল। মানে খুব ম্যাচিওর ঘটনা এবং মারাত্মক অলৌকিক ঘটনা। আশা করছি সকলের খুব ভালো লেগেছে। যাই হোক, যাচ্ছি পরবর্তী ঘটনায়। ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম অভিজিৎ ঘোষ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো গৌরবদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমার প্রেত কথা চ্যানেলের প্রতিটি ঘটনা সে প্রথম দিন থেকে শুনে আসছি। আমি অভিজিৎ। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 4 বছর আগে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। ঘটনাটি ঘটে আমাদের দেউচা গ্রামের পাশের গ্রামে। আমি গ্রামটির নাম নিচ্ছি না। দুর্গাপুজোর ঠিক 4 দিন আগের থেকে ঘটনাটি শুরু হয়। প্রতি বছর ঠিক যেমনভাবে দুর্গাপুজো হতো, ঠিক তেমনভাবেই সেই বছরও দুর্গাপুজো হবে বলে জানা যাচ্ছিল। কিন্তু সেই বছরে দুর্গাপুজোর 7 মাস আগে ওই গ্রামের একটি ছেলে টিউশন পড়তে বড়জোড়া যেত, আর যেদিন রাতে টিউশন থাকতো সেদিন সে বড়জোড়াতে থেকে যেত রুম ভাড়া করে। একদিন সে হঠাৎ করে বড়জোড়াতেই ওই রুমের মধ্যে গলায় দড়ি দিয়ে মারা যায় দুর্গাপুজোর 7 মাস আগে। তারপর সমস্ত কিছু ঠিকই ছিল। ঠিক দুর্গাপুজোর 4 দিন আগে ওই গ্রামে মিটিং ডাকা হয় দুর্গাপুজো নিয়ে। সেই দিনই রাত্রি 12টা করে একটি ঘটনা ঘটে। সেদিন মিটিংয়ে বলা হয় প্রতি বছরের মতো এই বছরও ধুমধাম করে বক্স বোমাবাজি করে দুর্গাপুজো হবে। তখন সেই ছেলেটির মা বলেন যে না, এই বছর এসব কিছু করতে হবে না, শুধু নর্মাল দুর্গাপুজো হবে, আর কিচ্ছু না। কিন্তু পরবর্তীকালে সকলে মিলে মিটিং করেন এবং বলেন যে না, মিটিংয়ের শেষে বলা হয় যে আমরা যেমন প্রতি বছর দুর্গাপুজো করি সেরকমভাবেই দুর্গাপুজো করা হবে।
তো সে মিটিং শেষ করে সবাই রাত্রি 10টার সময় বাড়ি চলে আসেন। আর সেই দিন রাত্রি 12টার সময় সেই ছেলেটির মা ঘরের মধ্যে নিজের গায়ে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করেন। তার সমস্ত শ্মশান কার্য তার পরের দিন করা হয়। সেই সকাল থেকে সেই গ্রামের সমস্ত লোকের মধ্যে কেমন যেন একটা ভয় ভয় অনুভূতির সৃষ্টি হয়। আর ঠিক সেই দিনই সন্ধ্যাবেলায় ফুলির বাগান থেকে প্রায় 41 কি 42 বছরের একজন লোকের ঝুলন্ত দেহ, যার আমি নাম নিচ্ছি না, তার দেহ উদ্ধার হয় এবং তারও শ্মশান কার্য করা হয় তার পরের দিন। সমস্ত লোকের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, কেউ ঘর থেকে বের হতে চায় না। লোকটি যে বাগানটিতে গলায় দড়ি দিয়েছিল সে বাগানটির নাম ছিল ফুলির বাগান। বাগানটির নাম ফুলির বাগান হওয়ার কারণ সে বাগানে ফুলি বলে একটি মেয়ে আজ থেকে 7 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। সেই দিন সকাল থেকে পুলিশ গাড়ির আনাগোনা চলছে সবসময়। আর সেই দিনই বিকেলে ঘটল আরেকটি ঘটনা। সদ্য বিয়ে হওয়া একটি মেয়েকে বিকেল থেকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই মিলে খোঁজাখুঁজির পর সন্ধ্যার সময় সেই ফুলির বাগানে একটা গাছের ডালে 22 বছর বয়সের বিয়ে হওয়া সেই মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর তার মৃতদেহের শ্মশান কার্য করা হয় আবার তার পরের দিন। প্রত্যেক দিন একটা করে ডেথ। সেই গ্রামের লোকজন তখন ভয় আর কেউ ঘর থেকে বেরোচ্ছিল না। সবাই ভাবছিল যে 3 জন মারা গেল, তার মধ্যে 2 জন গলায় দড়ি দিয়েছে। তো সবার মনের মধ্যে প্রশ্ন উঠছে যে কোনো কারণ ছাড়াই সবাই কেন গলায় দড়ি দিচ্ছে। ঘরেও কোনো কিছু নিয়ে ঝামেলা, কথা কাটাকাটি হয়নি, তাহলেও কেন ওই বাগানে গিয়েই মানুষজন গলায় দড়ি দিচ্ছে এবং পরপর সব ডেথগুলো কেন হচ্ছে, পরপর কেন সুইসাইড হচ্ছে এত। তো এই ভয়ে সবাই প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে কি সেই মেয়েটি ওই সব ভৌতিক কাণ্ড ঘটাচ্ছে? যেই মেয়েটি প্রথম দিন রাতে, মানে যেই মহিলা প্রথম দিন রাতে ঘরে আগুন জ্বালিয়ে মারা গিয়েছিল, তার আত্মা কি চাইছে তাহলে এই সব ঘটনা ঘটিয়ে দুর্গাপুজোটাকে বন্ধ করে দিতে? আবার অন্যদিকে অনেকে ভাবছে যে যেই মেয়েটি 7 বছর আগে মারা গিয়েছিল এই বাগানে, যে ফুলি, ও কি সব ঘটনা ঘটাচ্ছে? তাহলে তো এতদিনেও অনেক মানুষ মারা যাওয়ার কথা। দুর্গাপুজোর আগেই এমন কেন ঘটছে? এবং দেখতে দেখতে দুর্গাপুজোও চলে এসেছে এবং দুর্গাপুজোর সমস্ত কিছুই কিন্তু বন্ধ হয়ে গেছে। সেদিন বিকালে, অর্থাৎ ষষ্ঠীর দিন বিকালে, 2টি মেয়ে গোয়ালে গরু বাঁধতে গিয়ে দেখে একটা গরু বাঁধার দড়ি পাওয়া যাচ্ছে না। তখন মনের মধ্যে একটা সন্দেহ আসে এবং তারা ঘরে চলে আসে। আর ঘরে এসে দেখে তাদের মধ্যে একজনের স্বামী ওই দড়ি দিয়ে গলায় দড়ি দিতে যাচ্ছে, কিন্তু ভাগ্যবশত 2 জনের চোখে পড়ে যায় এবং সেই লোক প্রাণে বেঁচে যায়। এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন গলায় দড়ি দিতে যাচ্ছিলে, তোমার না আছে কোনো পারিবারিক ঝামেলা, না আছে অশান্তি? তখন তার উত্তরে সে বলে যে সে জানেই না সে কেন দড়ি দিতে গেছিল গলায়। কিন্তু আবার রাত হতে না হতেই খবর আসে একজন ঘরের মধ্যে গায়ে আগুন জ্বালিয়ে 34 বছর বয়সের মেয়ে মারা গেছে। এই নিয়ে সবাই বেশ আতঙ্কে। তো যখন পরপর এরকম ডেথস হচ্ছে একটা গ্রামের মধ্যে, তখন একজন তান্ত্রিককে খবর দেওয়া হয়। অনেকে গ্রাম ছেড়েই চলে গেছে ভয়। তো সেই তান্ত্রিক আসে এবং তান্ত্রিক এসে বলে যে অষ্টমঙ্গলার আগে কোনো কিছু হবে না, ততদিন পর্যন্ত তোমরা সবাই সাবধানে থাকবে। তার দুর্গাপুজোর অষ্টমঙ্গলা পর্যন্ত এরপর কোনো কিছু ওরকম ঘটনা ঘটেনি। দুর্গাপুজোর অষ্টমঙ্গলার পর 9 জন তান্ত্রিক আসেন এবং এসে গোটা গ্রাম বেঁধে সারা দিন ধরে হোমযজ্ঞ হয় এবং সেই দিনের পর থেকে তারপর কিন্তু এই গ্রামে আর কোনো ঘটনা ঘটেনি। তো এটা একটা অস্বাভাবিক ঘটনা গ্রামের। তবে ঘটনার রহস্য আজও রয়ে গেছে সবার মনে। ঘটনাটি মনে পড়লে আজও ভয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। তো এই ছিল আজকের 2টি ঘটনা। আশা করছি সকলের খুব ভালো লেগেছে এবং যারা যারা আগের দিনের এপিসোডে কমেন্ট করেছিলেন, গোবিন্দ দেউরি, শিল্পা সিং, রনিত তান্তুবাই, রমা আমাদের মধ্যে রয়েছেন। একটু নতুন কমেন্ট পড়ি। নতুন কমেন্টের মধ্যে যারা রয়েছে যে সোমনাথ মণ্ডল, এইভাবে আরও নতুন নতুন ঘটনা শোনাতে থাকুন। যত দিন যাচ্ছে আমাদের এই প্রেত কথা পরিবার দারুণ একটি রূপ ধারণ করছে। এখানে প্রত্যেকটা ঘটনা গা শিউরে দেওয়ার মতো। আমাদের মধ্যে রয়েছে রূপক পাল, সময় পেলে একটা ঘটনা পাঠাবো, নিশির ডাকের মাধ্যমিকের খুব চাপ, তাই কিছুদিন লাগবে পাঠাতে। অবভিয়াসলি আমাদের মধ্যে রয়েছেন সিনেমাটিক সৌম্য, দাদা আমি সৌম্যদীপ, আমি তোমাকে আমার একটা ঘটনা মেল করেছি, প্লিজ শুনিও, আমি দেখে নেব। যদি পছন্দ হয় আমাদের টিমের তাহলে অবশ্যই কিন্তু ঘটনা শোনানো হবে। ঘটনা পাঠানোর জন্য মেল করতে হবে প্রেতকথা@gmail.com অথবা প্রেতকথার
ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়ে দাও ঘটনা, তোমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা অথবা শোনা কোনো সেরা ঘটনা। এবং মাথায় রাখতে হবে এই ঘটনা যেন আগে অন্য কোনো ইউটিউব চ্যানেল অথবা রেডিও স্টেশনে না শোনানো হয়ে থাকে। আমাদের মধ্যে রয়েছেন রূপক পাল, আমাদের মধ্যে কোয়েল গাঙ্গুলি রয়েছেন, এছাড়া আমাদের মধ্যে রয়েছে রাত্রি, পাপিয়া পাল, আমাদের মধ্যে রয়েছে অনন্যা, এমজি ফ্যাক্টস, তাপসী মিত্র, আমাদের মধ্যে রয়েছে দীপজ্যোতি, আমাদের মধ্যে রয়েছে প্রান্ত, আমাদের মধ্যে রয়েছে বিশ্বনাথ, হ্যাপি ফ্যামিলি, মহাপ্রসাদ সরকার, ভাগ্যশ্রী চন্দ, আমাদের মধ্যে রয়েছে পূজা অধিকারী, দ্য স্মল ওয়ার্ল্ড। তো যারা যারা আরও কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো পরবর্তী এপিসোডে শোনানো হবে। আজকের দিনে যারা কমেন্ট করবেন ততক্ষণের জন্য আমি চললাম। প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।